আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ক্লাস 10 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর ভলিউম 2 এর প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো রয়েছে তার 1 নম্বর চ্যাপ্টারের 4 নম্বর পার্ট অর্থাৎ প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র। এই পার্টের সিট দাগ থেকে প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আগের ভিডিওগুলোতে 1.1, 1.2, 1.3 এবং 1.4 এর বিট দাগ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি প্লেলিস্ট দিয়ে দেবো এই ভিডিওতে, দেখে নিতে পারো, অথবা চ্যানেলে গিয়েও ভিডিও লিস্টে গিয়ে তা দেখে নিতে পারো। তো এখন আমরা প্রশ্নবিচিত্রার 944 এবং 945 নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। সিট দাগে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, চলন ও গমনের সময় কোনো ব্যক্তির দেহভঙ্গি ও দেহের ভারসাম্য মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তরটা হবে লঘু মস্তিষ্ক। 2 নম্বর প্রশ্ন রয়েছে, কোনো ব্যক্তির ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই প্রশ্নের উত্তরটা হবে হাইপোথ্যালামাস। 3 দাগে রয়েছে, কোনো ব্যক্তির জিহ্বা সঞ্চালন ও খাদ্য গলাধঃকরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? অ্যান্সারটা হবে সুষুম্না শীর্ষক। 4 নম্বর প্রশ্ন রয়েছে, চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? উত্তরটা হবে হাইপারমেট্রোপিয়া বা হাইপারোপিয়া। অনুরূপ প্রশ্ন রয়েছে, দেখো, কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না, এরকম সমস্যার কি প্রতিকার হতে পারে তা অনুমান করে লেখো। তো এই প্রশ্নের উত্তরটা হবে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে এই সমস্যার প্রতিকার করা সম্ভব। অনুরূপ প্রশ্ন রয়েছে, হাইপারোপিয়ার প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা উল্লেখ করো। তো উত্তরটা হবে হাইপারোপিয়ার ক্ষেত্রে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে তবে এর সংশোধন করা সম্ভব। 5 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? অ্যান্সারটা হবে মায়োপিয়া। অনুরূপ প্রশ্ন, মায়োপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টির ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয়? উত্তরটা হবে অবতল লেন্স ব্যবহারে এই ত্রুটি দূর হয়। 6 রয়েছে, কোনো ব্যক্তির বাক শক্তি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? তো উত্তরটা হবে গুরু মস্তিষ্ক দ্বারা। 7 নম্বর, লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত থাকে তার নাম লেখো। অ্যান্সার হবে ভার্মিস বা ভার্মিজ। 8 নম্বর, গুরু মস্তিষ্কের গোলার্ধগুলি সেরিব্রাল হেমিস্ফিয়ার যে স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে তার নাম লেখো। অ্যান্সার কর্পাস ক্যালোসাম। অনুরূপ প্রশ্ন, কর্পাস ক্যালোসাম কি? তো এই প্রশ্নের উত্তরটা হবে কর্পাস ক্যালোসাম হলো লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি যে স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে তাকে কর্পাস ক্যালোসাম বলে। 9 নম্বর প্রশ্ন, দেখো, মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো। তো এই প্রশ্নের উত্তরটা হবে লেন্স প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। 10 নম্বর প্রশ্ন রয়েছে, মায়োলিন আবরণীর একটি কাজ লেখো। উত্তরটা হবে মায়োলিন আবরণী স্নায়ুস্পন্দন পরিবহনে বাধা সৃষ্টি করে। 11 নম্বর, সিএসএফ এর অবস্থান বিবৃতি করো। তো এই প্রশ্নের উত্তরটা হবে সিএসএফ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের গহ্বরে অবস্থিত। অনুরূপ প্রশ্ন রয়েছে, সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় গহ্বরে অবস্থিত তরলকে কি বলে? অ্যান্সারটা হবে সিএসএফ, যার পুরো নাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 12 নম্বর, মেনিনজেসের অবস্থান বিবৃতি করো। তো উত্তরটা হবে মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে অবস্থিত। অনুরূপ প্রশ্ন রয়েছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে ড্যাশ নামক আবরণ থাকে। উত্তরটা হবে মেনিনজেস। 13 নম্বর প্রশ্ন, কোন রাসায়নিক পদার্থ স্নায়ুস্পন্দনকে এক নিউরন থেকে অপর নিউরনে প্রবাহিত করে? উত্তর হবে নিউরোট্রান্সমিটার। অথবাতে রয়েছে, স্নায়ু সন্নিধিতে সাইন্যাপটিক ক্লেফট নিঃসৃত রাসায়নিক পদার্থটির নাম কি? তো উত্তরটা হবে অ্যাসিটাইল কোলিন। 14 নম্বর প্রশ্ন, শিশুর হাঁটতে বা কথা বলতে শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? উত্তরটা হবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। 15 নম্বর প্রশ্ন, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? তো প্রথমে বলি, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটি হলো ভিট্রিয়াস হিউমার।
আর ভিট্রিয়াস হিউমারের কাজ হলো এটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। 16 নম্বর, একটি নিউরো ট্রান্সমিটারের নাম লেখো। উত্তরটা হবে অ্যাসিটাইল কোলিন। 17 নম্বর, দুটি মিশ্র স্নায়ুর নাম লেখো। অ্যান্সার ভেগাস এবং ফেসিয়াল। 18 নম্বর, একটি সংজ্ঞাবহ বা অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ দাও। উত্তর অপটিক স্নায়ু, এছাড়াও রয়েছে অডিটরি স্নায়ু, আরও রয়েছে, যেহেতু একটা বলেছে তোমরা একটা লিখবে। 19 নম্বর প্রশ্ন রয়েছে চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? তো এই প্রশ্নের উত্তরটা হবে কাছের ও দূরের বস্তু দেখবার জন্য উপযোজন দুভাবে ঘটে। 1 নম্বর হলো দূরদৃষ্টি আর 2 নম্বর নিকট দৃষ্টি। দূরদৃষ্টির ক্ষেত্রে লেন্সের বক্রতা হ্রাস পায় এবং লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর নিকট দৃষ্টির ক্ষেত্রে লেন্সের বক্রতা বৃদ্ধি পায় ও লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়। 20 নম্বর প্রশ্ন রয়েছে হাইপারোপিয়ার সমস্যা উল্লেখ করো। তো এই প্রশ্নের উত্তরটা হবে চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট হওয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে পড়ে, ফলে কাছের বস্তু দেখা যায় না, অর্থাৎ নিকট দৃষ্টি ব্যাহত হয়। 21 নম্বর রয়েছে দেখো মানব চক্ষুতে অচ্ছদ পটল বা কর্নিয়ার কাজ কি? তো এই প্রশ্নের উত্তরটা কর্নিয়া প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। 22 নম্বর সিএসএফ এর পুরো নাম কি? উত্তরটা হবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 23 নম্বর প্রেসবায়োপিয়ায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তরটা হবে বাইফোকাল লেন্স। 24 নম্বর দশম করোটীয় স্নায়ুর নাম কি? উত্তর ভেগাস। 25 নম্বর রয়েছে দেখো লেন্সের অবস্থান ও আকৃতি লেখো। তো এই প্রশ্নের উত্তরটা হবে লেন্স আইরিসের পিছনে অবস্থান করে এবং এর আকৃতি হলো দ্বি উত্তল। 26 নম্বর দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটি প্রাণীর উদাহরণ দাও। উত্তরটা হবে মানুষ, পেঁচা, এছাড়াও আরো অনেক রয়েছে, দুটি প্রাণী বলেছে তাই দুটি বললাম। 27 রয়েছে দেখো দুটি অভ্যাসগত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। অ্যান্সারটা হবে সাইকেল চালানো, সাঁতার কাটা। 28 নম্বর একটি সহজাত অর্থাৎ শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটা হবে হাঁচি, এছাড়াও কাশি, আরো অনেক রয়েছে, তোমরা যে কোনো একটা লিখবে। 29 নম্বর রয়েছে দেখো অন্ধবিন্দুর অবস্থান লেখো। তো এই প্রশ্নের উত্তরটা হবে অন্ধবিন্দু রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থলে অবস্থান করে। 30 নম্বর পীতবিন্দুর অবস্থান লেখো। তো এই প্রশ্নের উত্তরটা হবে পীতবিন্দু চোখের রেটিনায় অবস্থান করে। 30 নম্বর প্রশ্ন রয়েছে চোখের সাসপেন্সারি লিগামেন্টের কাজ কি? তো এই প্রশ্নের উত্তরটা হবে এটি লেন্সকে ধরে রাখে। 32 নম্বর অশ্রুগ্রন্থির অবস্থান লেখো। উত্তরটা হবে অশ্রুগ্রন্থি ঊর্ধ্ব নেত্রপল্লবের ভেতরের দিকে প্রায় মাঝামাঝি স্থানে অবস্থান করে। 33 নম্বর প্রশ্ন রয়েছে মস্তিষ্কের কোন অংশ দ্বারা দর্শন ও শ্রবণ অনুভূতি নিয়ন্ত্রিত হয়? অ্যান্সার মধ্য মস্তিষ্ক। 34 নম্বর সুষুম্না শীর্ষক কোথায় অবস্থিত? অ্যান্সারটা হবে স্পন্স ও সুষুম্না কাণ্ডের মাঝখানে সুষুম্না শীর্ষক অবস্থিত। 35 রয়েছে দেখো ফোরামেন ম্যাগনাম বা মস্তিষ্কের প্রবেশদ্বার কাকে বলে? অ্যান্সারটা হবে থ্যালামাস। 36 নম্বর প্রশ্ন সোয়ান কোষ কোথায় থাকে? তো এই প্রশ্নের উত্তরটা হবে সোয়ান কোষ নিউরনের অ্যাকশনে থাকে। অথবাতে রয়েছে স্নায়ু কোষের অ্যাকশনের মেডুলারি সিট এবং নিউরোলেমার মাঝে নিউক্লিয়াস ডিম্বাকার ড্যাশ কোষ দেখা যায়। উত্তরটা হবে সোয়ান কোষ। 37-এ স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি? উত্তর নিউরন বা স্নায়ুকোষ। 38-এ রয়েছে দেখো নিউরনের প্রধান দুটি অংশের নাম লেখো। এখানে উত্তরটা হয়ে যাবে নিউরনের প্রধান দুটি অংশ হলো কোষ দেহ এবং প্রবর্ধক, আর প্রবর্ধকের মধ্যে রয়েছে অ্যাকশন এবং ডেনড্রন। 39-এ রয়েছে দেখো স্নায়ুকোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম লেখো। উত্তর ডেনড্রন। 40 নম্বর প্রশ্ন গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি কিভাবে গঠিত হয়? তো এই প্রশ্নের উত্তরটা হবে কতকগুলি নিউরনের কোষ দেহ একত্রিত হয়ে গ্যাংলিয়ন বা স্নায়ুগ্রন্থি গঠিত হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের এই পার্টের বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করব এবং এই চ্যাপ্টারের লাস্ট পার্ট অর্থাৎ 1.5 এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। এছাড়াও বাকি সমস্ত চ্যাপ্টারের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে দেব।